পড়ছিলাম তাজমহল, কলমে প্রিমা ফারনাজ চৌধুরী। পর্ব সংখ্যা 43। শাইনার IELTS স্কোর সন্তোষজনক আসেনি, তবে এইটুকু যথেষ্ট ছিল স্পাউন্ড ভিসার জন্য। তাজদার সকাল থেকে তাকে ব্যঙ্গ করে যাচ্ছে। এটা কোনো স্কোর হলো? তোমাকে গাইড করায় আমি রীতিমতো অপমানিত বোধ করছি। ভালো স্কোর আনতে পারলে আমার নাম হতো। এখন এত বদনাম নিয়ে আমি ঘুরবো কী করে? বরকে সময় না দিয়ে এত পড়াশোনা করে কি লাভ হলো? শাইনা চুপ করে দেখে যাচ্ছে। ইচ্ছে করে তাকে রাগাতে চাইছে। এই স্কোর তার জন্য অনেক বেশি, অনেক অনেক বেশি। তাজদার বক বক করছিল ঘরময় পায়চারি করে করে। সে ভীষণ হতাশ হয়েছে। স্টুডেন্ট বউ বলে বেঁচে গিয়েছে। অন্য কেউ হলে আজ মায়ের একটাও মাটিতে পড়তো না। শাইনার বাবা মিষ্টি পাঠিয়েছে বাড়িতে। শাইনা দুটো মিষ্টি প্লেটে তুলে নিয়ে ঘরে এলো। তাজদারকে বলল, এই নিন মিষ্টি খান, আব্বা পাঠিয়েছে। তাজদার ঘাড় ফিরিয়ে তাকালো। প্লেটে ঢাকা মিষ্টির দিকে তাকিয়ে বলল, মিষ্টি? শাইনা আলতো হেসে বলল, পাশ করেছি না। সে মিষ্টি কেটে তাজদারের দিকে বাড়িয়ে দিল। তাজদার চামচটা তার দিকে ঠেলে দিল। শাইনা মিষ্টিটুকু খেয়ে নিল কপাল কুঁচকে। তাজদার বলল, মিষ্টি মুখ তোমার করা জরুরি। কেন? কারণ খুশিটা তোমার বেশি। শাইনা একটু মন খারাপ করে বলল, আপনার তো জানা উচিত যে আমি ইংরেজিতে এতটাও ভালো না। এত স্কোর পেয়েছি, এটা আমার কাছে অনেক। তাজদার আর কোনো কথা বলল না। শাইনা বলল, মিষ্টি খাবেন না? তাজদার মিষ্টি খেলো। শাইনা জানতে চাইল মজা মিষ্টি যেমন হয়। শাইনা মুখ মোচড় দিয়ে চলে গেল। শাইনাদের বাড়িতে তার বড় আপা মেজো আপা এসেছে। শাইনাকে যেতে বলেছে। শাইনা তিতলিকে নিয়ে ওই বাড়িতে গেল বিকেলের দিকে। আফসার সাহেব মেয়েকে দেখে জড়িয়ে ধরলেন। বললেন, মাঝে মধ্যে তো আসতে পারিস রে মা। শাইনা কিছু বলল না। কেন সে আসে না সেটা সবাই জানে। পুডিং খাওয়ার সময় শাইনা বলল, আমার ডিমের গন্ধ লাগছে বেশি, এসেন্স দাও নাই? তিতলি খেতে খেতে বলল, কই, তেমন গন্ধ লাগছে না। শাইনা বলল, না লাগছে, তাহলে তুমি খাও সব। নুডলসেও ডিম দিয়েছিল শাহিদা বেগম। শাইনা বলল, নুডলসেও ডিম দিয়ে ভরিয়ে দিয়েছ আম্মা। শাহিদা বেগম বলল, তোর হয়েছেটা কি বলতো? দাদিমা হেসে বলল, কাজ সারছে মনে হয়। বলেই তিনি ঠোঁট টিপে হাসলেন। শাইনার একটু রেগে তাকালো। শাহিদা বেগম চবর্গীয় শব্দ করে বললেন, আহা আম্মা, আপনি ওকে খোঁচায়েন না। শাইনার মন খারাপ দেখে বড় আপা মেজো আপা বলল, আল্লাহ চাইলে অসম্ভব সম্ভব হয়, এগুলো কোনো সমস্যা না। বিদেশে ভালো চিকিৎসা আছে, তাজ ভাই চিকিৎসা করাবে, চিন্তা করিস না। বড় দুলাভাই এসে বসলো তাদের সাথে। বসতে বসতে বলল, শানু, পড়ালেখা তাহলে ছেড়েই দিচ্ছিস? শাইনা চুপ। তিতলি মনে মনে বলল, আবার খোঁচা দিচ্ছে দেখো। বড় আপা বলল, ওখানে পড়ার সুযোগ হলে ভর্তি হয়ে যাস। শাইনা খেতে লাগলো চুপচাপ। শাহিদা বেগম বলল, রাতে খেয়ে যাবি। শাইনা তিতলির দিকে তাকালো। তিতলি হাসলো, বলল, থাকবে, ভাইয়াকে পরে বুঝিয়ে বলবো। শাহিদা বেগম রান্না করছিলেন মাটির চুলায়। বেশি রান্না করতে হলে উনি মাটির চুলায় রান্না বসান, গ্যাসের চুলায় বড় পাতিল বসান না। শাইনা মায়ের পাশে বসে বসে রান্না দেখলো, কথাবার্তা বলল। শাহিদা বেগম সাহস দিলেন, বললেন, তাহাজ্জুদ পড়িস নিয়মিত, আল্লাহ ফিরাবেন না। এগুলো নিয়ে টেনশন করিস না শানু। জামাই কিছু বলেছে? শাইনা দুপাশে মাথা নাড়ল। মায়ের সাথে গল্পগুজব করার সময় সে পেঁয়াজের বাটিটা সামনে থেকে সরিয়ে রাখলো। কাঁচা পেঁয়াজের গন্ধটা অসহ্য লাগছে। ভাতের মার উঠাতেই শাইনা সেখান থেকে চলে গেল। মশলা কষার ঘ্রাণটাও নিতে পারছে না সে। শাহিদা বেগম তার আচরণ দেখে চিন্তিত হলেন। শাইনা রাতে খেয়ে দিয়ে বাড়ি যাওয়ার সময় দেখলো তাজদার উঠোনে দাঁড়িয়ে আনিসের সাথে কথাবার্তা বলছে। বাচ্চারা ছোটাছুটি করছে তাদের আশেপাশে। তাসনোভা ফোনের ছবি দেখতে দেখতে তৌসিফের সাথে কথাবার্তা বলছে একপাশে দাঁড়িয়ে। কাল তাকে 15টা ড্রেস পরে শ্যুট করতে হবে। তৌসিফ থাকবে ক্যামেরাম্যানের দায়িত্বে। শাইনাকে দেখে তাজদার ঘাড় ফিরিয়ে তাকালো। শাইনা তার পাশ কেটে বাড়িতে ঢুকে পড়লো তিতলিকে নিয়ে। ঘরে গিয়ে 3 পিসটা পাল্টে নিল। একটা কট সেট পরলো আরাম দেখে। চুলটা বেঁধে ঘরটা গোছগাছ করছিল এমন সময় তাজদার ঘরে পা রাখলো। রকিং চেয়ারে বসলো আরাম করে। শাইনা প্রেসক্রিপশনগুলো ছবি তুলছিল ফোনে। ভাবি দেখাতে বলেছে। তাজদারের দিকে ফিরতেই দেখলো তার কাজ দেখছে চুপচাপ। সে জানতে চাইলো, কিছু বলবেন? তাজদার বলল, হ্যাঁ। কি? প্রেসক্রিপশনের ছবি যাকে পাঠাচ্ছ তাকে বলে দেবে তোমার ব্যাপারে ওদের চাইতে বেশি কনসার্ন আমি। শাইনা বলল, তারা সেটা জানে, তাও দেখতে চেয়েছে। শাইনা ছবি তুলে পাঠিয়ে দিল। তাজদার গম্ভীর মুখে গটগট পায়ে হেঁটে ঘর ছাড়ল। শাইনা বলল, আশ্চর্য, কি হয়েছে আপনার? তাজদার জবাব দিল না। শাইনা তার পিছু পিছু কিছু দূর এসে হঠাৎ একটা চিৎকার দিয়ে বসে পড়ল পা ধরে। তাজদার হন্তদন্ত হয়ে হেঁটে এলো। সামনে বসে বলল, কি হয়েছে দেখি।
শাইনা তার মুখের দিকে তাকিয়ে বলল, কিছু হয়নি। তাজদার রেগে তাকালো। শাইনা বলল, যতটা পথ হেঁটে এসেছি ততটা পথ এবার আমাকে দিয়ে আসুন। মানে মানে কোলে তুলে ঘরে দিয়ে আসুন। পারবো না। তাহলে আমিও এভাবে পা ধরে বসে থাকবো, সবাইকে বলবো আপনি ধাক্কা দিয়েছেন। হোয়াট ননসেন্স মমতাজ, আমি এরকমই, কোলে নিন। তাজদার তাকে কোলে নিয়ে ঘরের দিকে যেতে যেতে বলল, যখন নিতে চাই তখন তুমি উঠবে না, যখন নিতে বলবো তখনই নেবেন। আপনি পঙ্গু হয়ে গেলেও। মগের মূল্য? হ্যাঁ তাই। বেয়াদব, আপনি বেয়াদবের বর। সেটাই কাল হয়েছে, আরও হোক। শাইনাকে বিছানায় বসিয়ে দিল সে। শাইনা বলল, একটা কথা স্পষ্ট করে বলে দিই, যদি কখনো মনে হয় আমাকে সহ্য হচ্ছে না, দয়া করে সত্যিটা বলে দেবেন, আমার খুব উপকার হবে। আমি আপনাকে ছেড়ে চলে যাব। এবার যান, দরজাটা টেনে দেবেন। তাজদার বেরিয়ে গেল দরজাটা আরও ভালো করে মেলে দিয়ে। শাইনা চিৎকার করে বলল, টেনে দিন বলছি। পারবো না। সকালে ঝিমলির বাচ্চাকে কোলে নিয়ে শাইনা নিজের ঘরে নিয়ে এসেছে। কাকিয়ার কোল পেয়ে সে একদম শান্ত হয়ে শুয়ে আছে। শাইনা তার নাকের ডগায় চুমু খেয়ে বলল, কি ভালো সোনা বাবাটা। তিতলি এসে বলল, ওকে আমি আর কোলেই নিব না, খালি গরম গরম হিসু করে। শাইনা হেসে বলল, বাবা এবার থেকে একটু ঠান্ডা ঠান্ডা হিসু করবে কেমন? তিতলি হেসে উঠে বলল, আচ্ছা শোনো না, বাবুর একটা বোন লাগবে কিন্তু। শাইনার ঠোঁট থেকে হাসি মুছে গেল। সে মৃদু স্বরে বলল, বুঝলাম। তিতলি বলল, বাবু ওই দেশে হবে নাকি? তাহলে তো বড় হওয়ার পর দেখব। তুমি চলে গেলে আমি কিন্তু খুব একা হয়ে যাব। বড় ভাবি আছেন। আছেন, কিন্তু উনিও ঢাকায় চলে যাবেন। তুমি শ্বশুর বাড়ি চলে যাবে। সেটা আর হবে না। ওই নুভার বাচ্চা বিয়ে না করলে আমার বিয়ে অসম্ভব। শাইনা বলল, বড় বোনকে এভাবে বলে নাকি কেউ? তিতলি বলল, আমি বলি। বজ্জাতটা বিয়ে করবে না মানে করবে না, নিজের চিরকুমারী থাকবে, আমাকেও রাখবে। তাজদার ঘরে ঢোকার সময় শাইনার কোলে বাবুকে দেখল। শাইনা তাকাতেই চোখ সরিয়ে নিল। শাইনা বাবুকে নিয়ে তার সামনে গিয়ে দাঁড়ালো। বলল, আপনি কোলে নিয়েছেন ওকে? হ্যাঁ। আরেকটু নিন। শাইনা জোর করে তার হাতে বাচ্চাকে দিল। তারপর বলল, এটাকে জানো? চাচ্চু। চেনো চাচ্চুকে? চাচ্চুর কোলে চড়েছ? শাইনা বক বক করেই যাচ্ছিল বাচ্চার সাথে। তাজদার তার মুখের দিকে চেয়ে রইল। মনে মনে বিশাল আক্ষেপ করে বলল, খুশির খবরটা যদি তুমি জানতে। শাইনা খাওয়া দাওয়ার বাছাবাছি, গন্ধ সইতে না পারা, অল্পতেই হাঁপিয়ে ওঠা, কিছুক্ষণ পরপর ঘরে গিয়ে শুয়ে থাকা, বিষয়গুলো রওশনারা আর জোহরা বেগম খেয়াল করেছেন কয়েক সপ্তাহ ধরেই। ওনাদের অভিজ্ঞ দৃষ্টি ফাঁকি দেওয়া অসম্ভব। আনোয়ারা বেগম বসে নাস্তা খাচ্ছিলেন, ওনারা তখন সেটা বলাবলি করছিলেন। শাইনা রান্নাঘরে ঢুকতেই সবার কথা থেমে গেল। কাপে চা ঢেলে আনোয়ারা বেগমের সামনে রাখলো শাইনা। আনোয়ারা বেগম বললেন, তুমি খেয়েছো? নাস্তা খেতে ইচ্ছে করছে না, পরে খাবো। সকাল থেকে কেউ খালি পেটে থাকে? শাইনা উত্তরে কিছু বলল না। রওশনারের দিকে তাকিয়ে বলল, বড় আব্বুর জন্য চা নিয়ে যেতে বলেছে। সবার জন্য চা হবে কিনা দেখো, না হলে আবার বসাতে হবে। বড় আব্বু আর মেজো আব্বুকে দিয়ে আসি। যাও। শাইনা চা নিয়ে চলে গেল। তাজউদ্দিন সিদ্দিকের সামনে চায়ের ট্রে রাখতেই উনি শাইনার দিকে তাকালেন। কথা থামিয়ে দিই। প্রশ্ন করলেন, ভিসার কাগজপত্র কখন আসছে? চলে আসবে শীঘ্রই। ও তো আমাদের কিছু বলেনি এখনো তোমাকে নিয়ে যাওয়ার ব্যাপারে। শাইনা বলল, আজ বাড়ি ফিরলে জিজ্ঞেস করে নিন। তোমাকে কিছু বলেনি? স্পষ্টভাবে কিছু বলেনি। তৈয়বউদ্দিন সিদ্দিক বলেন, তুমি বলনি 3-4 বছর পর যেতে পারবে? শাইনা চুপ করে রইল। বাড়ির সবাই উপস্থিত ছিল তখন। সবাই এক এক কথা বলছিল। শাইনা চুপ করে শুনল। তাসনুবা সবার কথা শুনে বিরক্ত হয়ে বলল, ওর লাইফ ওর ডিসিশন, তোমরা কেন ওকে এটা ওটা শিখিয়ে পড়িয়ে দিচ্ছ আমি বুঝতে পারি না। ওর কি মুখ নেই? কথা বলতে জানে না? ও ওর জায়গায় স্থির থাকলে ভাইয়া কি করে ওকে সরাবে? ওর যেতে ইচ্ছে না করলে, অনার্স কমপ্লিট করার ইচ্ছে থাকলে যাবে না, ব্যাস। এখানে এত কথা কিসের? রওশনারা বলল, আচ্ছা এত কথা বাড়িয়ে লাভ নেই। শাইনা, তুমি ওকে বলে দিও তুমি যাবে না। এখনো সংসারের সব কাজবাজ জানো না, একা একা ওখানে সব সামলাবে কি করে? একজন মুরব্বিও নেই। তাজউদ্দিন সিদ্দিকী বলল, হ্যাঁ ওকে বুঝিয়ে বলবে, আমরাও বলবো। ওখানে ওর জায়গাটা আরও পাকাপোক্ত হোক, তারপর দেখা যাবে। কোর্স টোর্স করেছো ভালো কথা, ওগুলো পরে কাজে লাগবে। শাইনা চুপ করে থাকতে পারল না। বলল, আমি এভাবে বললে আবারও অশান্তি তৈরি হবে। সবাই চুপ রইল। শাইনা জানে অশান্তি লাগলে তখন কেউ তার হয়ে কথা বলবে না। নিজেদের ছেলের সামনে কথা বলার মরুদ নেই কারোর। রাতে তিতলি ঝালমুড়ি মাখছে তৌসিফা শাইনার সাথে মিলে। ড্রয়িং রুমে সবাই হই হুল্লোড়ে মেতে আছে। তাসনুবা তার বাবা চাচার সাথে জরুরি আলাপে ব্যস্ত। রায়হানও তার কথা মনোযোগ দিয়ে শুনছে।
তার বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে কথা বলছে। তিতলি একটা বোল নিয়ে ঝালমুড়ি মাখছে ফ্লোরে বসে। তৌসিফ চানাচুরের প্যাকেট ছিঁড়ে বোল ঢালছে। শাইনা সব পেঁয়াজ মরিচ কাটাকুটি করে এনেছে। মশলার সাথে সব মিশিয়ে মুড়ি মাখছে তিতলি। শাইনা তার পাশে বসে রইল। তিতলি বলল, ব্রো কাগজ নিয়ে আসো, কাগজে দেবো সবাইকে। তৌসিফ বলল, তুই ঝালমুড়ি বেচবি? তিতলি দাঁত দেখিয়ে হেসে বলল, ইয়েস। এই ঝালমুড়ি কে নিবেন? ঝালমুড়ি, ও ভাই ঝালমুড়ি। তাসনোভা ধমকে উঠল, তিতলি স্টপ, কি শুরু করেছো? জরুরি কথা চলছে এখানে। তিতলি মুখ মোচড় দিল। তাসনোভা বলল, তুমি মুখ মোচড়ালে কেন? আবু তুমি দেখলে? ভাইয়া তুমি দেখেছো? রায়হান বলল, তিতলি সো সরি। তিতলি জিব্বা দেখিয়ে বলল, সরি। তাসনোভা আরও খেপে গেল। তাজউদ্দিন সিদ্দিকী বললেন, তুমি কিন্তু খুব দুষ্টুমি করছো। তিতলি বিড়বিড়িয়ে বলল, বিয়ে দিয়ে দাও, ভালো হয়ে যাব প্রমিস। তৌসিফ আর শাইনা তার কথা শুনে একসাথে হেসে ফেলল। তৌসিফ তার মাথায় চটি মেরে বলল, ও ভাই, এই পাগল নিয়ে কই যাইতাম। তিতলি বলল, তোমাকে আর ঝালমুড়ি দেব না, পায়ে ধরলেও দেব না। মারলে কেন? বলেই সে বোলটা নিয়ে দৌড় দিল। তৌসিফ তার পেছনে ছুটল। তাজউদ্দিন সিদ্দিক বলল, এরা কি শুরু করেছে? তৈয়বউদ্দিন সিদ্দিক বলল, দুটোকে ঘর থেকে বের করে দাও। তৌসিফ বলল, আরে আমি কি করেছি? এখন সব দোষ আমার হয়ে গেল। রায়হান বলল, তুই বড় না? তৌসিফ তিতলির দিকে তাকিয়ে বলল, তোকে মাথায় তুলে আছাড় দেবো একটা, হাতের কাছে পাই। তিতলি হাসতে লাগলো। রওশনারা ধমক দিতেই তিতলি সুরসুর করে নেমে এলো। সবাইকে কাগজে করে ঝালমুড়ি বিলি করলো। শাইনাকে দুটো দিল। বলল, একটা তোমার জন্য আর একটা তোমার বরের জন্য। শাইনা বলল, বর খাবে এসব? কেন, তোমার বর শুধু মিষ্টি খায় নাকি? শাইনা তার ইঙ্গিত বুঝে পিঠে চড় দিয়ে বলল, দুষ্টু। তিতলি হেসে সরে গেল। তাজদার কিছুক্ষণ পর বাড়ি ফিরেছে। শাইনা দরজার কাছে এগিয়ে এসে তার হাত থেকে ফলমূলের ব্যাগটা নিয়ে নিল। বলল, আজ এত দেরি কেন? তাজদার বলল, বন্ধুদের সাথে ছিলাম। শাইনা বলল, বন্ধুদের সাথে ঘুমাতে পারলেন না? তাজদার তার দিকে কপাল কুঁচকে তাকালো। শাইনা তার কপালে আঘাতের মতো কিছু একটা দেখলো। কপালে কি হয়েছে? কিছু না। শাইনা আর কিছু বলল না। তাজদার ভেতরে আসতে সবাই একসাথে জানতে চাইলো কপালে কি হয়েছে। তাজদার বলল, একটা অটোরিকশা চলে এসেছিল গাড়ি থেকে নামার সাথে সাথে ওটার সাথে ধাক্কা লেগেছে, সিরিয়াস কিছু না। সবাই তাকে আর কোনো রকম প্রশ্ন করলো না। খেয়ে দিয়ে সবাই ঘুমিয়ে পড়েছিল। মাঝরাত তখন। হঠাৎ শাইনার ঘুম ভেঙে গেল। সে দেখল তাজদার বিছানায় বসে মেঝেতে পা রেখে নিচু হয়ে কিছু একটা দেখছে। শাইনা উঠে বসলো। বলল, কি হয়েছে? তাজদার তার দিকে তাকিয়ে বলল, একটু গরম পানি আনা যাবে? কি হয়েছে সেটা বলবেন তো? শাইনা কৌতূহলে হেঁটে এসে সামনে বসলো। দেখলো তাজদারের পায়ে মারাত্মক জখম হয়েছে। শাইনার গা গলিয়ে এলো। সে গরম পানিটা নিয়ে এসে আচমকা বমি করা শুরু করলো। তাজদার মহাবিপদে পড়ে গেল। পায়ে ভর রেখে শাইনাকে ধরতেও পারছে না, আবার ওর বমি থামাবে এমন কোনো পথও খুঁজে পাচ্ছে না। শাইনার পেট বুক খিচে গেছে, গলা তেতো পানি বের হচ্ছে। আনোয়ারা বেগম এসে দরজা ঠেলে ভেতরে ঢুকলেন। বললেন, এমা, তোমার বর বউ এখনো ঘুমাওনি? তোমার পায়ের এই কি অবস্থা? বউ এভাবে বমি করছে কেন? তাজদার বলল, আগে ওকে ধরো, ভেবেছিলাম এটা তেমন সিরিয়াস কিছু হবে না, এখন দেখছি রক্ত পড়ছে, মেবি একটা সেলাই দরকার। আনোয়ারা বেগম শাইনার পিঠে মালিশ করে দিতে লাগলো। তিতলি চলে এসেছে। আনোয়ারা বেগম বললেন, যাও, মালটা অথবা লেবু নিয়ে এসো। রওশনারা ঘুম থেকে উঠে তাজদারের ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়েছেন। শাইনা মুখে পানির ঝাপটা দিল, কুলি করলো। আনোয়ারা বেগম তার চোখ মুখ তোয়ালে দিয়ে মুছে দিতে দিতে হাসি মুখে বললেন, বুঝলে দাদু ভাই, মনে হচ্ছে আমরা খুশির সংবাদ পেতে চলেছি। শাইনা হক চকিয়ে গেল। জোহরা বেগম বললেন, আমি সবার আগে বলেছি কিন্তু আম্মা, আপনারা আমার কথা বিশ্বাস করেননি। ওই ডাক্তারগুলো কি ফালতু কথা বলেছে কে জানে। তিতলি বলল, আমি আপুকে বলে আসি। রওশনারা তাকে থামিয়ে দিলেন। না, এভাবে বলা ঠিক হবে না। সবাই শাইনাকে ঘিরে কথাবার্তা বলছিল। শাইনা এক ফাঁকে তাজদারের দিকে তাকালো। সে তাকানোর সাথে সাথেই তাজদার চোখ সরিয়ে নিল। পা নিয়ে সোজা দাঁড়িয়ে পড়ল। বলল, তিতলি, তৌসিফকে ডাকো, বেরোবো। এভাবে বসে থাকলে সমস্যা হবে। সবাই এবার ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। ঘর খালি হতেই শাইনা তাজদারের দিকে আবারও তাকালো। তাজদার তার দিকে তাকালো না। শাইনা তার মুখের দিকে চেয়ে রইল যতক্ষণ ঘরে ছিল। সকালে কাজে বেরোনোর সময়ও শাইনার সাথে কোনো রকম কথা বলল না তাজদার। শাইনার খটকা লাগছিল কেমন। সকালে এইসব নিয়ে শাহিদা বেগমের সাথে বেশ কথাবার্তা বলেছিলেন রওশনারা। বললেন, আমি বাড়িতে এই ব্যাপারে কিছু বলতে পারবো না, তুমি যদি কিছু করতে পারো দেখো। আর একটা ডাক্তার দেখানো উচিত ছিল, যে দেখেছে সেই বলেছে তোমাদের বউয়ের অসুখ ধরেছে,
কিন্তু রিপোর্ট তো অন্য কথা বলছে, বুঝতে পারছি না কিছু। শাহিদা বেগম চালাকি করে বললেন, শানুকে একবার বাড়ি পাঠান তাহলে, আমি দেখি কিছু করা যায় কিনা। রওশনারা তিতলির সাথে করে শাহিনাকে পাঠালো ওই বাড়িতে, যদিও তাজদার বলেছে তার অনুমতি ছাড়া কোথাও না যেতে। বাড়িতে মেঝো আপা ছিল, স্বাভাবিক কথাবার্তা, খাওয়া দাওয়া চলল। শেষের দিকে শাহিনাকে ঘরে ডেকে নিয়ে গিয়ে সাবরিন বলল, এই কিটটা নে। শাহিনা কিটটা চেনে, অবাক হয়ে বলল, এটা কেন আপা? এটা দিয়ে একবার চেক দিস তো। আম্মা বলতেছে তোর সব লক্ষণ নাকি অন্য কথা বলতেছে। আওয়াজ করিস না, কেউ না জানতো মতো, একবার দেখ পিরিয়ড মিস গেছে না। শাহিনা কপাল কুঁচকে চেয়ে রইল, আস্তে করে বলল, হ্যাঁ। কিটটার দিকে চেয়ে রইল সে। সাবরিন বলল, সকালে দিস, তাহলে ভুলভাল আসবে না। তাজ ভাইকে এই ব্যাপারে কিছু বলিস না। শাহিনার বুকটা ধরফর করছিল তখন। তাহলে ওই রিপোর্ট ভুল আসবে কেন? সে শ্বশুর বাড়িতে চলে এলো। রাতে তাজদার বাড়ি ফিরতেই সে ধীরে সুস্থে তাজদারের সামনে গিয়ে বলল, আমার মনে হয় অন্য একটা ডাক্তার দেখানো উচিত। তাজদার কপাল কুঁচকে তাকালো তার দিকে। শাহিনা চোখ সরিয়ে নিল। তাজদার জগ থেকে পানি ঢাললো গ্লাসে। পানি খেয়ে নিয়ে বলল, তুমি আমাকে অবিশ্বাস করছো? আমি তোমাকে মিথ্যে বলছি? না মানে সবাই বলছে এক কথা, ডাক্তার বলছে অন্য কথা। সবাই কি বলছে? শাহিনা মুখ ফুটে কিছু বলল না। তাজদার বলল, ওরা কি ডাক্তার যে ওদের কথা বিশ্বাস করছো? ওরা বলল আর সেটা সত্যি হয়ে গেল। আম্মা বলেছে আপনি না দেখাতে চাইলে ভাইয়া। তাজদার গ্লাসটা শব্দ করে রাখলো টেবিলে। শাহিনা হালকা কেঁপে উঠে গ্লাসটার দিকে তাকিয়ে রইল। তাজদার গর্জে বলল, তুমি আবারও ওই বাড়িতে গিয়েছো? আমার বাড়িতে আমি যাব না? না, যাবে না। আমার অনুমতি ছাড়া তুমি কোথাও যাবে না। কথাটা শাহিনার ভালো লাগেনি, তাই সে তাকে আর কিছু বলল না। রাতে তার ঘুম হলো না। পাশে ঘুমিয়ে থাকা তাজদার সিদ্দিকের মুখের দিকে কিছুক্ষণ চেয়ে রইল সে। পাটা দেখলো, কপালের ক্ষতটাও দেখলো। তারপর গ্লাসে পানি ঢেলে পানি খেয়ে গলা ভিজেলো। তারপর ফোনটা হাতে নিয়ে এসপারস গ্রুপে একটা পোস্ট করলো। কমেন্টে সবাই আম্মা আর বড় আম্মার মতো বলল, এটা আপনার বরের চালাকি হতে পারে, আপনাকে দমিয়ে রাখার জন্য, কিংবা পড়াশোনা থামিয়ে ইউকের জন্য। এখন এমন রিপোর্ট বানানো যায়। আপনি বাপের বাড়ি চলে যান আর ভালো একটা ডাক্তার দেখান, আর রিপোর্ট ভুল হলে আপনি ওই ডাক্তারের নামে মামলা করবেন, আর আপনার হাজবেন্ডকে কি করবেন সেটা আপনার ব্যাপার। শাহিনা সকাল সকাল ঘুম থেকে উঠে প্রেগনেন্সি টেস্ট করলো। থরথর করে কাঁপছিল তার হাত জোড়া। রেজাল্ট পজিটিভ দেখে চোখ থেকে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়লো তার গাল বেয়ে। ওয়াশরুম থেকে বেরোনোর শক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছে সে। যে মানুষটা তাকে এত জঘন্য একটা মিথ্যা কথা বলতে পারে, তার বাচ্চার মা হতে পারবে না ভেবে সে খানিকের জন্য আফসোসে মরে যাচ্ছিল। বুক ভাঙা কান্নায় ভেঙে পড়ল সে।